রোশন স্যার নাক সিটকে তাকিয়ে আছেন আমার দিকে। কি অদ্ভুত সে চাহনি! আমার তখন বেহাল অবস্থা। ড্রাইভার সিটের পেছন থেকে দ্রুত পলিথিন বের করে দিল। তরি আমার মুখের সামনে পলিথিন ধরে বলল, কে শোনে কার কথা? আমি নিজের নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে রোশন স্যারের গলা জড়িয়ে ধরে যা করার তা ওনার শরীরেই করেছি। বমি শেষ হবার পরে মনে হলো যে বিষাক্ত কিছু পাকস্থলী থেকে বেরিয়েছে। খানিকটা দূরে ফাঁকা জায়গায় গিয়ে ড্রাইভার গাড়ি থামালো। হ্যালো সবাই, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইজ ট্রাই ইট আউট। ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্ট বেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোস্ট বেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা সপ্তাহে 7 দিন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। তরি আমার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, ভাবি মুখে পানি দিন, ভালো লাগবে। পানির বোতল হাতে নিয়ে আমার পাশে বসে থাকা মানুষটির দিকে তাকিয়ে দেখি তার চোখ ছুটে যাচ্ছে। কি অদ্ভুত আর গম্ভীরভাবে তাকিয়ে আছেন, যেন চোখ দিয়েই গিলে ফেলবেন। আমি তো ওনার দিকে তাকাতেই সাহস পাচ্ছি না। পাঞ্জাবির বুকের কাছে কি বিশ্রীভাবে ময়লা লেগে আছে। রোশন স্যারের দাদু বললেন, কি দাদু ভাই, বউকে কি বেশি প্রেম ভালোবাসা দিয়ে ফেলেছো যে বদ হজম হয়ে গিয়েছে? রোশন স্যার এবার তীব্র রাগী চোখে তাকালেন ওনার দাদুর দিকে। দাদু বুঝতে পারলেন যে ওনার পোতা ভয়ানকভাবে রেগে গিয়েছে। দাদু তার মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে নিয়ে সামনে তাকিয়ে হাসছেন। আমার দাদু এবার আমাকে বললেন, এটা কি করে করলে তুমি? আমারই তো রোশনকে দেখে বমি আসছে, এমন বিশ্রী কাণ্ড কেউ ঘটায়? আমি দাদুর দিকে তাকিয়ে বললাম, দাদু আমার না বিশ্রীভাবে ঘেন্না করছে। কেন? ওনাকে দেখে ওনার গায়ে বমি লেগে আছে, দেখলেই আমার কেমন ব্যাক আসে। আমার এই কথা শুনে রোশন স্যার যে কি অদ্ভুত রাগী চোখে তাকালেন তা কেউ না দেখলে বুঝতে পারবেন না। আমি আস্তে করে ওনার পাশ থেকে উঠে যাওয়ার চেষ্টা করতেই উনি আমার হাত চেপে ধরলেন সিটের সাথে। ভেবেছিলাম সিট চেঞ্জ করে দাদুকে এখানে দিয়ে আমি সামনে গিয়ে বসবো, কিন্তু এই লোকটার মতিগতি কি? আমার হাত চেপে ধরে কি কঠিনভাবে তাকিয়ে আছে। ড্রাইভার হেসে দিয়ে বলল, তা ঘৃণা করলে কি করব? সব দোষ আপনার। আপনি দেখলেন আমার বমি ভাব হচ্ছে, তবুও গাড়ি থামালেন না কেন? রোশন স্যারের দিকে তাকিয়ে বললাম, এমন ড্যাব ড্যাব করে বিশ্রী চোখের ভঙ্গি নিয়ে তাকিয়ে আছেন কেন? গাড়ি থামালেই তো জানালা দিয়ে বাইরে ফেলতে পারতাম। রোশন স্যার এবার চোয়াল শক্ত করে বললেন, তোমার কি মনে হয় তুমি কোনো অঘটন না ঘটিয়ে থাকতে পারো? কেন, কি করেছি আমি? ওখানে একজন টেকো মাথার লোক ছিল, জানালা দিয়ে মুখ বাড়াতে উচ্ছিষ্ট গিয়ে ওই লোকের ট্রাকের ওপর পড়েছে। ওখানে গাড়ি থামালে কি হতো বুঝতে পারছো? ওই লোকের ওখান দিয়ে যাওয়ার কি দরকার ছিল? একটু পর গেলে কি হতো? এত কথা কেন বলো তুমি? দেখুন, আপনি আমাকে বাচাল মনে করতেই পারেন, এটা কোনো ব্যাপার না। যেহেতু আমি একটু কথা বলি বেশি, বাট বাচাল মানে এই না যে আমি ন্যাকা টাইপ কোনো মেয়ে। অনেকেই ভাবতে পারে আমি ন্যাকা, যারা ভাবে তারা জানেই না ন্যাকা আসলে কাকে বলে। রিয়েলি তুমি ন্যাকা? জন্মগত কারো মাথায় প্রবলেম না থাকলে তোমাকে ন্যাকা ভাববে না কখনো। ন্যাকা মানেই হয়তো জানে না। যে মেয়ে এক রাতে আমাকে টাইট দিয়ে ফেলছে সেই মেয়ে ন্যাকা। যে মেয়ে কথায় কথায় প্রতিবাদ করে সেই মেয়ে নাকি ন্যাকা? নাইস জোকস। এখন আপনি কি করবেন? এই পোশাকেই যাবেন?
এর চেয়ে যদি ড্রেনের নোংরা পানিতে পড়তাম তাও বেটার হতো। এই মুহূর্তে আমাকে গোসল করতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। ড্রেস চেঞ্জ করে কি পরবেন এখন? উনি আমার কানের কাছে ঠোঁট এনে চাপা কণ্ঠে বললেন, তুমি যদি আমার আন্ডারওয়্যার পরতে পারো, আমি কেন তোমার শাড়ি পরতে পারবো না? আরে বাহ, পারবেন? দারুণ হবে, ইতিহাস রেকর্ড হয়ে যাবে। প্রথম কোনো বর শাড়ি পরে শ্বশুরবাড়ি যাচ্ছে। প্লিজ স্যার পড়ুন। দাদু বললেন, আহা, আর ঝগড়া করো না কেউ। দাদু, তুমি গাড়িতে চেঞ্জ করে নাও, আমরা বেরিয়ে যাচ্ছি। তরতর করে সবাই বেরিয়ে গেল। আমি বের হতে গেলেই উনি আমার হাত টেনে ধরে বললেন, তুমি কোথায় যাচ্ছ? এখানে বসো আর আমাকে হেল্প করো। কি সাহায্য? পাঞ্জাবি খুলতে সাহায্য করো। কেন আপনি পারেন না? পারি, তবুও তোমাকেই খুলে দিতে হবে। এটা তোমার জন্য শাস্তি। আমি কিভাবে খুলবো? যেভাবে খুলতে হয় সেভাবে। নাও, কুইক। আমি আস্তে করে ওনার বুকের কাছে এগিয়ে গেলাম। পাঞ্জাবির বোতামগুলো একটা একটা করে খুলতে শুরু করলাম। উনি নিষ্পলক তাকিয়ে আছেন আমার চোখের দিকে। কাজটা তো নিজেও করতে পারত, তবু আমাকে দিয়েই করাচ্ছেন, ইচ্ছা করেই করাচ্ছেন। পাঞ্জাবির বোতাম খুলতেই ওনার পশমে আবৃত উন্মুক্ত বক্ষস্থলে দৃষ্টি গেল। কেমন যেন না চাইতেই আমি তাকিয়ে আছি সেদিকে। চোখ বারবার ওনার বুকের দিকে গিয়ে আটকে যাচ্ছে। ইস, কি লজ্জা! মুহূর্তের মাঝেই আমার মুখশ্রী লজ্জা মিশ্রিত রূপ ধারণ করলো। ওনার বুকে হাত রেখেই আমি অন্যদিকে দৃষ্টি ঘুরালাম, আর চোখে পরখ করলাম রোশন স্যার নির্বিকার হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কি ভয়ানক সে চাহনি! হঠাৎ হৃৎপিণ্ড ধক করে উঠল। শিউরে উঠলাম আমি। ওনার বুকে আমার হাত, উনি ওনার হাত আমার হাতের উপর রাখলেন আর আলতো করে ওনার বক্ষস্থলে চেপে ধরলেন। মুহূর্তের মাঝেই সমস্ত শরীর কেঁপে উঠল আমার। কি অদ্ভুত এক অনুভূতি, যা আমার শরীরে ভয়ঙ্কর এক ভালো লাগার শিহরণ ছড়িয়ে দিল। আমার হৃদয়ে প্রথম এমন তুফানের মতো অনুভূতি বয়ে যাচ্ছে, তোলপাড় করছে হৃদয়ের মাঝে। অষ্টদয়ে ভালো লাগার এক হাসি, যাতে লজ্জার মিশ্রণ, লুকায়িত অনুভূতি কি এখনই উনি বুঝে ফেলবেন? আমাকে চুপ দেখিয়ে রোশন স্যার বললেন, হঠাৎ এমন নিশ্চুপ হয়ে গেল কেন? তাকাও এদিকে। হাতটা ছাড়ুন। কেন ছাড়বো? যা করলে আমার সাথে ছাড়া উচিত। আমি ইচ্ছে করে করিনি। তাহলে পাঞ্জাবি চেঞ্জ করে দাও। মানুষ দেখলে কি ভাববে বলুন তো? কি ভাববে? ভাববে যে রাস্তাঘাটে। রাস্তাঘাটে কি? কিছু না, আপনি আমাকে ছোট পেয়ে লজ্জা দেন শুধু। লজ্জা পাবে কেন? লজ্জা পাওয়ার তো কোনো কারণ নাই। কিছুই বুঝতে হবে না, চেঞ্জ করুন আপনি। উনি পাঞ্জাবি খুলতেই আমি একবার ওনার দিকে তাকালাম। খালি গায়ে এই শ্যাম সুন্দর পুরুষের দেহ, চোখ লেগে গেল আমার। মুহূর্তের মাঝেই চোখ সরিয়ে নিলাম। উফ, আমার এত লজ্জা করছে কেন? উনি পাঞ্জাবি চেঞ্জ করে অন্য আরেকটা পাঞ্জাবি সুটকেস থেকে বের করে পরে নিলেন। আমার দিকে আর চোখে তাকিয়ে কিছুই না বলে ওনার দুই হাত দিয়ে আমার হাত দুটো ধরে ওনার বুকের কাছে নিয়ে বললেন, বোতাম লাগিয়ে দাও, এটা শাস্তি তোমার। লজ্জায় ওনার মুখের দিকে না তাকিয়ে বোতামগুলো লাগিয়ে দিলাম। আর উনি তাকিয়েই আছেন আমার দিকে। আমি আর কথা বলতে পারলাম না। সমস্ত শরীর অবশ হয়ে আসছে, হৃৎপিণ্ড দ্রুত বেগে কাঁপছে। তরীরা আবার গাড়িতে উঠল। গাড়ি চলছে আবার নিরিবিলি গতিতে। দুই দাদু ড্রাইভার আর রোশন স্যার গল্প করছেন, আর আমি হারিয়ে গিয়েছি যেন অন্য কোনো এক জগতে। কিছু অনুভূতি ভয়ানকভাবেই মনের মধ্যে তুফানের সৃষ্টি করে। মন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হৃদয়ে শুরু হয় ভয়ঙ্কর প্রলয়, যা মানুষের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। হৃদয় স্পন্দনের কম্পন ভয়ানক গতিতে বাড়তে থাকে। পাশে বসে থাকা মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। তার ঘন কালো ভ্রু, প্রশস্ত কপালে পড়ে থাকা চুল, চোখে খয়েরি ফ্রেমের চশমা, শ্যাম সুন্দর মুখশ্রীতে
কি দারুণ এক অবয়ব ফুটে উঠেছে। মানুষটা বুকে হাত বেঁধে তাকিয়ে আছে বাইরের দিকে। গাড়ির জানালা খোলা, মাথার সামনের চুলগুলো মৃদু বাতাসে উড়ছে। পরনের খয়েরি পাঞ্জাবিটা যেন এই মানুষটার জন্যই মানানসই। তার হাসির থেকে গম্ভীরতায় আমি মুগ্ধ হয়েছি বহুবার। গম্ভীর মুখশ্রীতে কিছু একটা আছে, বিশেষ কিছু যা আমার হৃদয়কে তছনছ করেছে বহুবার। কেন যেন কয়েক সেকেন্ডের বেশি দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখতেই পারছি না। অবাধ্য দৃষ্টি বারবার ওনার দিকেই চলে যাচ্ছে। উনি আচমকা তাকালেন আমার দিকে। নিমিষেই বুকের মধ্যে হাতুড়ি পেটানোর মতো বাড়ি মেরে উঠল। কি ভয়ানক সে চাহনি! আমি লজ্জায় ওনার চোখে চোখ রাখতে পারলাম না। চোখের দৃষ্টি নামিয়ে ফেললাম। সাদা গাড়িটা দ্বিপ্রহরের আগেই এসে পৌঁছালো আমিন ভিলার সামনে। আমিন ভিলা আমার দাদুর নিজ হাতে করা খুবই সাধারণ একতলা বিশিষ্ট একটা বাড়ি। বাড়ির গেটেই রয়েছে সাদা আর গোলাপি রঙের কাগজ ফুলের বিশাল বড় দুইটা গাছ। হঠাৎ অনুভূতি হলো আমার শরীরে চিরচেনা সেই বাতাস লাগছে, যে বাতাসের শীতল হাওয়ায় আমাকে 21টা বছর আগলে রেখেছে এই শহরে। এই শহর আমার শহর। মুহূর্তেই আনন্দে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আমার। প্রাণ ভরে যেন অক্সিজেন গ্রহণ করতে পারছি। এই শহরের আকাশ বাতাস পাখি গাছপালা সবুজ অরণ্য সবই আমার। অস্থিরতায় মনের মাঝে ছটফটানি বিরাজ করছে। শুধু মনে হচ্ছে কখন গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে আম্মু আর বাবাকে জড়িয়ে ধরব। মাত্র 2টো দিন ছিলাম না এই বাড়িতে, মনে হচ্ছে আমি কয়েক জন্ম পার করে এসেছি ও বাড়ি থেকে। গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে আম্মু বাবা, আপু, দুলা ভাই, আপুর ছেলে অন্তু ও পাড়া প্রতিবেশী কয়েকজন। গাড়ি থেকে নেমে রোশন স্যার আম্মু বাবা সহ বাকিদের সবাইকে সালাম দিলেন। তরি আর রোশন স্যারের দাদুও সবাইকে সালাম দিলেন। সবাই কুশল বিনিময় করছে। আমি থম মেরে দাঁড়িয়ে আছি। আশেপাশের প্রতিবেশীরা আমাকে জিজ্ঞেস করছে কেমন আছিস। এটা আমি যেন কেমন সহ্য করতে পারছি না। আমি এই বাড়ির আত্মীয় হয়ে গিয়েছি যে সবাই জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আম্মু বাবা রোশন স্যারকে নিয়েই যেন ব্যস্ত, আমার দিকে তেমন খেয়ালই নেই। আমি কি এতই পর হয়ে গিয়েছি? 2টো দিন বাড়িতে ছিলাম না, তার জন্য কি একটু খারাপ লাগেনি কারো? মনে মনে অভিমানের পাল্লা ভারী হওয়ার আগেই বাবা আমার কাছে এগিয়ে এসে টুপ করে গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিয়ে আমাকে তার বুকের সাথে আগলে ধরল। কপালে চুমু দিয়ে বলল, বাবাকে ছাড়া কেমন ছিলে মা? খুব কষ্ট হয়েছে তাই না? সমস্ত আবেগ যেন বাবার এই একটি কথায় এক জায়গায় জড়ো হয়ে গেল। এক্ষুনি ভ্যাভ্যা করে কেঁদে দিব এমন একটা অবস্থা। এরই মাঝে আম্মু এগিয়ে এসে বলল, তুমি ওভাবে বলো না, তাহলে আমার মেয়ে বেশি কষ্ট হবে। আমাকেও তো বিয়ে করে নিয়ে এসেছিলে, তোমার মাকেও বাবা নিয়ে এসেছিল। এইভাবেই প্রতিটি মেয়ের জীবন কাটবে। মেয়েকে সাহস দাও। আম্মু আমাকে অনেক ভালোবাসে, তবে আম্মু বাবার থেকে বেশি স্ট্রং, কখনো দুর্বলতা বুঝতে দিতে চায় না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কিসের কষ্ট মা? কোনো কষ্ট নেই, এটাই নিয়ম মা মেয়েদের। আমার দম বন্ধ হয়ে থাকা কান্না এবার হাউমাউ করে বেরিয়ে এলো। খুব জোরে কেঁদে দিয়ে বললাম, আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা। মনে হচ্ছে কতদিন দেখিনি তোমাদের। আমি আর যাব না বাবা। বাবা রোশন স্যারের দিকে তাকালো। রোশন স্যার আমার দিকে তাকিয়ে আছেন। বাবা ভাবছে তার জামাই তার মেয়ের এমন কথায় হয়তো মাইন্ড করছে। বাবা স্বভাব সুলভ হেসে রোশন স্যারের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা আগে কোথাও থাকেনি তো, এই জন্য কষ্ট পাচ্ছে বাবা। তুমি কিছু মনে করো না। আমি বাবার সাথে সব সময় বন্ধুসুলভ আচরণ করি। ছোট মেয়ে বলে বাবার অনেক আদুরে আমি সংকোচ ছাড়া বাবাকে যেন কিছুই বলতে পারি। কান্না ভেজা কণ্ঠে নাক টেনে বললাম, উনি কেন কিছু মনে করবে বাবা? ওনাকে বলো এ বাড়িতে সারা জীবনের মতো থেকে যেতে, তাহলেই বুঝবে। বাবা হেসে বললেন, পাগলি আমার। আম্মু বাবা আমাকে
তাদের বুকের সাথে আগলে ধরে রেখেছে। রোশন স্যার অবাক হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমাকে উনিও বাড়িতে থাকতে কখনো ভেঙে পড়তে দেখেনি। এটা ওনার কাছে অবাক হওয়ার মতোই ব্যাপার। আমার আপু এগিয়ে এসে বলল, কি মহারানী, আগে তো আমাকে খুব বলতে, এখন কাঁদো কেন? আপুকে জড়িয়ে ধরে বললাম, তোমার কি একটুও কষ্ট হয়নি আমার জন্য? পাশ থেকে দুলাভাই বললেন। পাশ থেকে প্রতিবেশীরা ফিসফিস করে বলছে, মনে হয় স্যারের বরের সারাকে দেখে পছন্দ হয়নি। দেখো কেমন থম মেরে দাঁড়িয়ে আছে ওর বর। আর সারা এবার কেন কান্নাকাটি করছে এত? বিয়ের আগে মুখ দেখেনি, মুখ দেখার পরে মনে হয় আর পছন্দ হয়নি। বেশি খাইতে গেলে যা হয় আর কি। মেয়ে পরে অনার্স সেকেন্ড ইয়ারে বিয়ে দিয়েছে বিশেষ ক্যাডারের সাথে। আমরা জানতাম এমন কিছুই হবে। অন্য একজন বলছে, সারা যাকে দেখে মনে হচ্ছে খুব সাদাসিধে। সারাকে যে ডেঞ্জারাস আর মডার্ন মেয়ে, এই সাদাসিধা যাকে পায়ের নিচে রাখবে। এইবার দেখা যাবে সারাক্ষণ জিন্স পরে ঘোরা মেয়ে কীভাবে শাড়ির আঁচলে যায়। আগে তো বলতো আমি জীবনে শাড়ি পরবো না। কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। মানুষ পারে কিভাবে এরকম মন করা কথা বলতে? কিছু বলতে যাব তখনই দেখি তরির মুখটা গুমোট মেঘের মতো কালো হয়ে আছে। ওর বোধহয় কষ্ট হচ্ছে আমার পরিবারের ভালোবাসা দেখে। ওর কি হৃদয় জ্বলছে পুড়ছে? ভীষণ কষ্ট হচ্ছে। হবে না কেন? আজ ওর জীবনটাও এমন হতে পারত। আম্মু আব্বুকে বললাম, আম্মু বাবা, আমার সাথে যে মেয়েটা এসেছে ও আমার যা, ওর নাম তরি। ওর মা বাবা কেউ নেই। ওর মনে হয় খুব কষ্ট হচ্ছে। একটু দেখো না প্লিজ। আমার খেয়াল রাখতে হবে না, ওকে যত্ন করো তোমরা। আমার মা বাবাকে কোনো জিনিস বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া লাগে না, তাদের সামান্য বললেই বুঝে যায়। আমার আম্মু গিয়ে তরির দুই গালে হাত রেখে বলল, মামনি, মুখটা এমন শুকনো লাগছে কেন? তরি লুকায়িত কান্না সামলানোর চেষ্টা করে বলল, না আন্টি, কিছুই না। আজ থেকে তুমিও আমার মেয়ে, বুঝলে? একটু মায়ের অভাব বোধ করবা না। বলেই আম্মু পরম আদরে তরিকে বুকের সাথে জড়িয়ে ধরল। বাবা বললেন, মা তোরি, আমরা আছি, কিসের কষ্ট মা? যাও ভেতরে যাও, অনেক ক্লান্ত তোমরা। আম্মু আর বাবার তরির প্রতি এমন সহনশীলতা আমার খুব ভালো লাগলো। রোশন স্যারকে দুলাভাই কখন ভেতরে নিয়ে গিয়েছেন জানি না। শাড়িতে দুদিন যেন দম বন্ধ হয়ে আসছিল। শাড়ি থ্রি পিস পরার অভ্যাস আমার নেই। জিন্স আর টি শার্ট পরি বাসায়। কলেজে জিন্সের উপর টপস বা কামিজ। নিজের রুমে এসে ধপাস করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম। প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। আহা কি শান্তি। রুমের দরজা লাগিয়ে দিলাম। এখনই এই শাড়ি নামক অশান্তি থেকে বিদায় নেব। আলমারি থেকে ব্লু জিন্স আর একটা লং টপস বের করলাম। শাড়ি খুলে বিছানায় ছুঁড়ে ফেলে আগে টপস পরে নিলাম। জিন্স পরতে পরতে পেটিকোট খুলে ছুঁড়ে মারতেই আতঙ্কে শিউরে উঠলাম। ওয়াশরুমের দরজা গোড়ায় দাঁড়িয়ে আছেন রোশন স্যার। ওনার মুখের উপর গিয়ে পড়েছে পেটিকোট। উনি কই ছিলেন? আসলেন কোন জায়গা থেকে? আমি তো দরজা লাগিয়ে দিয়েছি। ও মাই গড, উনি কি দেখে ফেললেন আমার চেঞ্জ করা? হতবিহলের মতো তাকিয়ে আছি ওনার দিকে। উনি পেটিকোটটা মুখ থেকে সরিয়ে বুড়ো কুচকে তাকিয়ে আছেন আমার দিকে। কি আশ্চর্য রকম সে চাহনি। আমার চক্ষুদয় কপাল অতিক্রম করেছে। হাত পায়ের আঙুল নাড়াচাড়া করছি শুধু। ওনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যা বুঝলাম, উনি ওয়াশরুমে ছিলেন। ভেজা চুল, ভেজা শরীর, গোসল করেছেন। পেটিকোটটা হাতে করে ধীর গতিতে আমার দিকে এগিয়ে এসে আমার সামনে স্ট্রং হয়ে দাঁড়ালেন। কপালের চামড়ায় ভাঁজ পড়েছে কয়েকটা। আমি অনামিকা আঙুল কামড়ে ধরে তাকিয়ে আছি ওনার দিকে। উনিও অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। আমি এবার একটু সরে গিয়ে দাঁড়িয়ে বললাম, আপনি ভেতরেই ছিলেন? হুম। এ ঘর চিনলেন কিভাবে? দুলাভাই চিনিয়ে দিলেন। ভেতরে কি করছিলেন? ভুলে গিয়েছো গাড়ির ঘটনা? এখন গোসল না করলে হতো। আমি কখন রুমে এসেছি জানেন? হুম। আপনি তখন কোথায় ছিলেন? ভেতরে। বেরোলেন কখন? যখন চেঞ্জ করছিলে। কি?
এত বিশ্রী আপনি! একজন শিক্ষক হয়ে এসব অশ্লীলতা করেন কিভাবে? লজ্জা করলো না আপনার? আমার লজ্জা করে বলি ওয়াশরুমে যাই, তোমার মতো খোলা ময়দানে চেঞ্জ করি না। লিসেন, ইটস মাই রুম। আমি দরজা লাগিয়েই চেঞ্জ করছিলাম। কে জানতো ভেতরে আপনি? আপনি কি দেখেছেন সত্যি করে বলুন? বললে শুনতে পারবে? ওকে ফাইন, আই সে। না না, বলতে হবে না। এ আমি কিছুতেই শুনতে পারবো না। এখন আমার কি হবে? স্টুপিড, আমি কিছুই দেখিনি। এভাবে চেঞ্জ করার সময় জিনিসপত্র ছুটতে হয়। আপনি মিথ্যা বলছেন। নিশ্চয়ই দেখে নিয়েছেন সব। আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন স্যার? সর্বনাশ আর তোমার কথাই হলো, যা হওয়ার তা তো আমারই হয়েছে। ভয়ানক সর্বনাশ সারা সিদ্দিকে। আল্লাহ, আমি আবার কি করলাম ওনাকে? ঘড়িতে সময় রাত 10:15। ডিনার শেষ করে ডাইনিংয়ে বসে আছি। আম্মু আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, তুমি এসব কি পোশাক পরেছো সারা? এখন তোমার বিয়ে হয়েছে মা, জামাই একটা সম্মানজনক পেশায় আছে। তোমার এসব পোশাক দেখলে মানুষ জামাইকে কথা শুনবে। আর এসব পরো না মা। আম্মু তুমি জানো না আমি কমফোর্ট ফিল করি না অন্য কিছুতে। করতে হবে মা, মানিয়ে নিতে হবে সব। রোশন স্যার আমার দুঃখী দুঃখী মুখের দিকে তাকিয়ে বললেন, আমার সমস্যা নেই, ওর যা ভালো লাগে পড়ুক। না বাবা, তুমি এসব প্রশ্রয় দিও না, মানুষ তোমাকেই কথা শুনবে। আম্মা, সময় হোক, ও নিজে এসব ত্যাগ করবে। নিজের মন থেকে জোর করার দরকার নেই। আমিও তৎক্ষণাৎ বলে উঠলাম, আম্মু তোমার জামাই যদি আমাকে এসব নিয়ে প্রেশার করে তাহলে আমি কারফিউ জারি করব। সমস্ত পুরুষদের বিরুদ্ধে কারফিউ জারি করব। তাকেও দাড়ি রাখতে হবে, পায়জামা পাঞ্জাবি টুপি এসব পরিধান করতে হবে। তবেই আমাকে নিষেধ করতে হবে। উফ, এই মেয়ে কবে বুঝবে? সব সময় এত কথা বলতে নেই, স্বামীর সাথে এসব নিয়ে ঝগড়া করতে নেই। আমার মেয়ে কি সব থেকে ঝগড়ুটে বউ হবে শ্বশুর বাড়িতে? মানুষ আমাকে বলবে আমি মেয়েকে কোনো শিক্ষাই দিতে পারিনি। আম্মু উচিত কথা শুনতে খারাপ শোনা যায় বুঝলে। আর তাছাড়া মানুষ তো বলবেই, মানুষের কাজ বলা বলি। তবু আমাকে মানুষের কথার গুরুত্ব দিতে হবে। মানুষ কী নিয়ে সমালোচনা করছে, সেটা ভালো না খারাপ সেটা নিয়েও ভাবতে হবে। হুম, আম্মু আমার সব কথা যদি আমি একাই ভাববো তাহলে মানুষ কি ভাববে বলো তো? ভাবার জন্য পাড়া প্রতিবেশীরা আছে তো, তারা ভাববে একদম বিনা বেতনের কর্মচারী। আমাদের বিষয়ে এমন অনেক কথা আছে যা আমরা জানি না অথচ মানুষ জানে। ওয়াও, আমি মুগ্ধ আম্মু তাদের মানবতা দেখে। মানবতা আজও বেঁচে আছে, না হলে এইভাবে কেউ কাউকে নিয়ে ভাবতে পারে? সারা, আস্তে কথা বলো। এইভাবে গড়গড় করে কথা বলে জামাই কি ভাববে বলো তো? ভাববে একটা ঝগড়ুটে মেয়ে বিয়ে করেছে। যা সত্যি তাই ভাববে আম্মু। আমি কোনো শান্তশিষ্ট নম্রভদ্র মেয়ে নই। আমি উচিত কথা বলতে জানি আর বলবো। উচিত কথা বলাকে যদি বেয়াদব বলা হয় তাহলে হ্যাঁ, তোমার মেয়ের জামাইয়ের কপালে খারাপ, সে একটা বেয়াদব বউ পেয়েছে। আল্লাহ, এই মেয়েকে নিয়ে কি করি? আজ এত চেতে আছো কেন তুমি? চেতে থাকবো না কেন? তোমার বান্ধবী মানে মফিজ কাকার বউ কি বলেছে জানো? আমার বান্ধবী কে? সে আমার বান্ধবী হলো কিভাবে? তোমার বেস্ট ফ্রেন্ড, শুধু বান্ধবী নয়, গলায় গলায় পীড়িত তোমার। এটা যশোরের সব মানুষই জানে আম্মু। আচ্ছা মানলাম। আমার বান্ধবী কি বলেছে? আমার বর নাকি বুড়ো। সাথে সাথে রোশন স্যার আমার দিকে তাকালেন। আম্মু বিস্মিত হয়ে তাকালো আমার দিকে। আমি কি কথাটা জোরে বলে ভুল করে ফেললাম? আম্মু যেন ভীষণ রকমের লজ্জা পেয়েছে। রোশন স্যার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। ওনার কি প্রেস্টিজ এ লাগলো? আম্মু আমাকে ধমক দিয়ে বলল, যাও ঘুমোতে যাও। রোহান তার বাবার সাথে কথা বলার জন্য বায়না ধরেছে। তরিয়াপুর নাম্বার থেকে বারবার কল দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে অথচ বিজি দেখাচ্ছে। বুঝতে বাকি রইল না সোয়ার সাথে কথা বলছে। তরিও বুঝতে পারছে ওশান সোয়ার সাথেই কথা বলছে। তরির চোখ পানিতে ছলছল করছে।
আপু আর দুলাভাই খুব খুনসুটি করছে। তরি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাদেরকে। কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কে না চায় তার নিজের স্বামীর সাথে এমন সুন্দর সম্পর্কে থাকতে। আমার আপু সেলাইয়ের কাজ জানে, সাথে একটা পার্লারও আছে। তরির মন অন্যদিকে ঘোরাতে আপুকে বললাম, আপু 10টা 3 পিস তরির গায়ের মাপ নিয়ে বানিয়ে দাও। আমরা যে দুদিন থাকবো তোমার আর কোনো কাজ নেই, তরির জন্য 3 পিস বানাও, আমি তোমাকে পারিশ্রমিক দিয়ে দিব। আপু আমার দিকে তাকিয়ে বলল, খুব টাকা হয়েছে তাই না? তুই আমার কেউ না, তোরই আমার বোন। ওর জন্য আমি সব করতে পারবো। তোরই একটা কিউটের ডিব্বা, সাজালে পুতুল লাগবে। আপু দুলাভাইকে বলল, তুমি দাদুদের সাথে ঘুমাও, আমি তোরিকে নিয়ে ঘুমাবো। তরি রোশন স্যারের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আম্মা বকবে তো যদি 3 পিস পরি ভাবিকে নিষেধ করুন। আমি তো ভাবছিলাম যে 2-3টা শাড়ি কিনেছে, ওইটাই আমার জন্য। তোমার ভাবিকে নিষেধ করেও লাভ নেই, যা ভেবেছে তাই করবে। আম্মা কি বলবো? আচ্ছা আমি দেখব। এইদিকে এই মেয়ে যদি বাড়ি গিয়ে জিন্স পরে কি হবে সেই চিন্তায় আছি। তরির কথা শুনে আমি এগিয়ে এসে বললাম, তোমাকে যদি 3 পিস পরা নিয়ে কিছু বলে তাহলে আমি তোমাকে জিন্সও পরাবো। আম্মা দেখবে তরি শাড়ি থেকে জিন্স পরেছে। হ্যাঁ, শাড়িতে নারী, এক কথা ঠিক। শাড়িই নারীর সঠিক পোশাক। এর বাইরেও তো মেয়েদের কিছু শখ থাকতে পারে, সেগুলোও পূরণ করতে দেওয়া উচিত। মেয়ে বলে কি সব ইচ্ছা মনের মাঝে দাপন করতে হবে? এইসব নিয়ম আমি মানি না। আমাকে বলুক শাড়িতে তোমাকে ভালো লাগে, কিন্তু তোমার যেটাতে সুবিধা হয় সেটাই পরো। তাহলে আমি নিজেই বিবেক থেকে ভেবে দেখব কি করা উচিত। কিন্তু আমাকে কড়া শিকল আর শাসনে বাঁধতে চাইলে সেটা পসিবল না। আমাকে ভালোবাসায় বাঁধতে হবে। কথাটা রোশন স্যারকে শুনিয়ে শুনিয়ে বললাম। জ্ঞান থাকলে বুঝে নিবে আমাকে ভালোবাসতে হবে। রোশন স্যার চোখ বড় বড় করে তাকিয়ে আছেন আমার দিকে। রাতে ঘুমানোর জন্য বেডরুমে গেলাম। উনি দেখলাম সুটকেসের মধ্যে কিছু একটা খুঁজছেন। আমি দরজায় দাঁড়িয়ে পরখ করছি। খোঁজাখুঁজি দেখে জিজ্ঞেস করলাম, কি খুঁজছেন? ট্রাউজার। এখন পরবেন? না হলে ঘুমাবো কিভাবে? গ্যাবার্ডিং পরে ঘুমানো যায়? ট্রাউজার পরেও কি ঘুমানো যায়? তাহলে কি পরবো? লুঙ্গি পরবেন। আমার তো মনে হয় লুঙ্গি পরে ঘুমানোই আরামদায়ক। এনে দেব বাবার থেকে একটা? নো, আমি লুঙ্গি পরেই ঘুমাই রাতে। তবে তোমার সাথে ঘুমাতে গিয়ে লুঙ্গি পরতে পারবো না। কেন? রিস্ক আছে। তোমার মতো পেটিকোটের নিচে আন্ডারওয়্যার পরা লাগবে। আমি ফিক করে হেসে দিলাম ওনার কথা শুনে। ইজ্জতের ভয় সবারই আছে। প্রতিটা সিঙ্গেল মানুষ যাদের একা ঘুমানোর অভ্যাস, হঠাৎ একজনের সাথে ঘুমানো কি বিশ্রী ফিলিংস। উনি কালো ট্রাউজার আর বাদামি একটা গেঞ্জি পরে বিছানায় এসে বালিশ হেলান দিয়ে বসলেন, পা দুটো মেলানো। আমিও ওয়াশরুমে গিয়ে প্লাজো আর সুতি কামিজ পরে এলাম। প্লাজোর নিচে গিট দিয়ে সেফটি পিন দিয়ে আটকে দিলাম যেন উপরে না উঠে। ওড়না খুব শক্তভাবে পেঁচিয়ে নিয়ে 2-4টা সেফটি পিন দিয়ে আটকে নিলাম। ঘর জুড়ে পায়চারি করছি। সোয়াকে জানানোর বাকি অনেক কিছু। নতুন একটা ফেসবুক আইডি খুলতে হবে। উনি আমাকে পর্যবেক্ষণ করে বললেন, দরজা কি খোলা রেখে ঘুমাবে? আমার ঘুম পাচ্ছে, জানালা বন্ধ করে দাও। দুপুরে একবার ভীষণ লজ্জা পেয়েছি, তাই এখন বাবা না ঘুমালে দরজা লাগাবো না। ছি, কি লজ্জার ব্যাপার। দুপুরে আপু আর দুলাভাই জোর করে ওনাকে আর আমাকে এক ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল। লজ্জায় আমার কেমন মরি অবস্থা। বিয়ের পর বাবার বাড়িতে এসে দিন দুপুরে ঘরে দরজা দেওয়ার মতো লজ্জাজনক কাজ দুনিয়াতে বোধহয় আর নেই। তাই এখন বাবা ঘুমাবে, তারপরই দরজা লাগাবো। রোশন স্যার ভুরু উঁচিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বললেন, কি আশ্চর্য, তুমি কি দরজা লক করবে না? ওভাবে থম মেরে কি ভাবছো? দেখুন, বাবা আগে ঘুমিয়ে যাক, নয়তো ভাববে দেখো মেয়ে কেমন নির্লজ্জ, জামাই পেয়ে ঘরের দরজা লাগিয়েছে। এই মেয়ে তাহলে বিয়ের জন্য কত পাগল ছিল। উপর উপর যতই বড় বিয়ে করব না, মনে মনে ঠিকই বিয়ে পাগলি ছিল। ছিলে না? না, মোটেও না। মেসেঞ্জার প্যানেলে কি লিখতে তুলিনি কিন্তু। ওটা তো এমনি দুষ্টুমি করতাম।
তুমি যে কোন লেভেলের শয়তান আমি ভালো করে বুঝেছি। উনি ফোন স্ক্রল করছেন চুপচাপ। আমি ফ্লোরে বসে আমার ফোন নিয়ে নতুন আইডি খোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। কয়েক দফা চেষ্টার পর হিমশিম খেয়ে রাগে ফোনটা আছাড় মারলাম। আমার এই মুহূর্তে সোয়ার সাথে যোগাযোগ করতেই হবে। ফোনে যে কথা বলবো সেই সুযোগটুকুও পাচ্ছি না। আমাকে মেসেঞ্জারে জানাতে হবে, আমাদের ফ্রেন্ডদের নিয়ে প্যানেল খুলে জানাতে হবে। আমাকে ফোন আছাড় মারতে দেখে উনি বললেন, কি সমস্যা? ফোন আছাড় মারছো কেন? সে কখন থেকে ফেসবুক আইডি খোলার চেষ্টা করছি, হচ্ছেই না। আগের আইডি কি হয়েছে? নষ্ট হয়ে গিয়েছে, নিউ আইডি খুলবো। হচ্ছে না কেন? নতুন নাম্বার লাগবে। এই নাম্বার দিয়ে অনেক আইডি খুলেছি, কতগুলো? হিসাব রাখিনি। ওয়াও, তাহলে আম্মু বা অন্য কারো নাম্বার দিয়ে খোলো। আম্মু, বাবা, দাদু, আপু, আশেপাশে চাচা চাচি, মোটামুটি পরিচিত যত মানুষ আছে, আত্মীয় স্বজন, কারো নাম্বার দিয়ে আইডি খুলতে বাকি নেই। আইডি খুলেছি আর বাদ দিয়েছি। কোনো সমস্যা মনে হয়েছে বাদ দিয়ে দিয়েছি। মার্ক জাকারবার উচিত তোমাকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত ঘোষণা করা। অপমান করছেন কেন? কিন্তু এখন কি করব? এই মুহূর্তে তো আর কেউ বাদ নেই যার সিম দিয়ে আইডি খুলবো। আছে আর একজন, সে হলো রোশন সিদ্দিকী। দাও, খুলে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ দিন। আর এই নাম কি দিব? অ্যাঞ্জেল সারা দিয়েছিলাম জীবনের প্রথম আইডিটা। আর ক্যাপশন কি দিয়েছিলাম জানেন? উনি ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন। কি? প্রথমে HI মানে হাই লিখে নিজের একটা ছবি আপলোড করতাম। তারপর শাড়ি পরা ছবিতে ক্যাপশন দিতাম, শাড়িতে কেমন লাগছে বন্ধুরা। তারপর সিঙ্গেল ছবি আপলোড দিয়ে পোস্ট দিতাম, আমাকে কেমন লাগছে বন্ধুরা। তারপর গ্রামের মেয়ে বলে কেউ লাইক দেয় না। তারপর শুধু তারপর করছেন কেন? তার আর কোনো পর নেই, শুধুই আপন। এখন কি দেব? এঞ্জেল সারা? মা, আপনার প্রেস্টিজের লাগবে, আপনার ইচ্ছা মতো দিন। সারা সিদ্দিকী দিলাম। আচ্ছা দিন। পাসওয়ার্ড কি দেব? ভেবে নেই। কি ভাবছো, কার বাচ্চা দিবা তাই? না। তাহলে বলো। আমি ওনার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আড়ালে গিয়ে পাসওয়ার্ড দিলাম, যাতে উনি দেখতে না পারেন। উনি বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। আইডি ঠিক হওয়ার পর রিল্যাক্স হলাম। ভ্রু উঁচিয়ে বললাম, বারবার সাউন্ড করবে না, মুখ দিয়ে শুনতে অন্যরকম শোনায়। সন্দিহান হয়ে জিজ্ঞেস করলাম, কেমন শোনায়? না, কিছু না। বলুন আগে, আপনাকে বলতেই হবে। কাউকে চুমু দিয়েছো কখনো? ইস, কি লজ্জার কথা। লজ্জা মিশ্রিত মুখে তাকিয়ে বললাম, আমার কি আগে বিয়ে হয়েছিল নাকি? ও, বর ছাড়া কাউকে চুমু দেওয়া যায় না? না। তোমার বর তাহলে অনেক চুমু পাচ্ছে, তাই না? কি ফাজিল এই লোকটা, দেখে যেমন মনে হয় তেমন নয়। কথা কম বলে, আবার ফাজিলও আছে। এরই মাঝে দেখলাম জানালায় উকি দিচ্ছে পাড়ার কয়েকজন মহিলা। পাড়া বলতে পাশের বাসারই। দুপুরের সেই মহিলাগুলো। আমি জানালার পাশে গিয়ে বললাম, এই দাঁড়ান, উকি দিচ্ছেন কেন এত রাতে? একটু জামাইকে দেখছি। আপনারা দুপুরে কি বলেছিলেন? আমার বরের আমাকে দেখে পছন্দ নয়। আমাকে কেন? আমার বরের কি আপনাদের দেখে পছন্দ হয়েছিল? আপনাদের সাহস হয় কি করে এলোমেলো কথা বলার? আমার বর আপনাদের কানে কানে বলেছে আমাকে পছন্দ হয়নি, আর বলেছে আপনাদের বিয়ে করবে। আমার বরের বয়স বেশি। আপনাদের বর কি ফিডার খায় আন্টি? শুনুন, আমি আর আমার বর বয়সে পারফেক্ট। আর এত রাতে পাড়া দিয়ে বেড়াচ্ছেন কেন? লজ্জা থাকলে আর কোনোদিন মানুষকে নিয়ে এসব বলবেন না। শোনেন, আমার বর আমাকে দেখেই পাগল হয়ে গিয়েছে। এই শুনুন, আপনার নাকি আমাকে পছন্দ হয়নি। ওনার কি হাসি পাচ্ছে? শুকনো কাশি দিয়ে বললেন, মানুষের কথায় কান দিতে নেই। আমি কি কাউকে বলেছি আমার পছন্দ না? আমার প্রথম পছন্দ তুমি। মহিলাদের মুখের উপর জানালা লাগিয়ে দিয়ে বললাম, ধন্যবাদ লেকচারার সাহেব। যদি চুপ থাকতেন খবর ছিল। আমি জানতাম আমার খবর ছিল, তাই আর ভুল করিনি। হঠাৎ মাঝরাতে ঘুমের মাঝে শ্বাস আটকে গিয়েছে আমার। কিছুতেই শ্বাস নিতে পারছি না, ছটফট করছি আর হাঁপাচ্ছি।
রোশন স্যারের ঘুম ভেঙে গেল। আমাকে ছটফট করতে দেখে উনি চট জলদি উঠে পড়লেন। গলায় ওড়না আটকে গিয়েছে আমার। তড়িঘড়ি করে আমাকে উঠিয়ে বসালেন, গলা থেকে ওড়না সরিয়ে দিলেন। কেমন যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। দ্রুত নিঃশ্বাস নিচ্ছি আর হাঁপাচ্ছি। উনি আমাকে এভাবে দেখে দ্রুত ওনার বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে লাগলেন। ওনার মাঝে কেমন যেন ব্যাকুলতা দেখছি। আমাকে কষ্ট পেতে দেখে ওনার চোখে ভয় আর কষ্ট উভয়ই দেখলাম। কেমন অস্থির হয়ে বলছেন, সারা কষ্ট হচ্ছে তোমার? খারাপ লাগছে? বলেই জগ থেকে পানি নিয়ে খাইয়ে দিলেন আমাকে। আমি কিছুই বলতে পারছি না। উনি আমাকে ওনার বুকের সাথে পরম আদরে আগলে ধরে মোলায়েম কণ্ঠে বললেন, বিয়ের আগে শুনেছিলাম আমি যাকে বিয়ে করছি সে খুব উচ্ছৃঙ্খল, পোশাকেরও কোনো ঠিক নাই। যে মেয়ে বিবাহিত স্বামীর সামনে নিজের শরীর ঢাকতে গিয়ে নিজের জীবন দিতে চায়, সে মেয়ে অন্য পুরুষের সামনে নিজেকে কতটা হেফাজতে রেখেছে সে আইডিয়া আমার হয়েছে। মানুষের কথা আমি কানে নেইনি। আমি জানতাম তুমি সব দিক থেকে পারফেক্ট। এটুকু বলে আরো শক্তভাবে আমার মাথা ওনার বুকে চেপে ধরলেন। আমি কোনো কথা না বলে থরথর করে কাঁপতে থাকা শরীর নিয়ে ওনার বুকে চুপ করে পড়ে রইলাম। শরীর অবশ হয়ে আসছে আমার। কেমন যেন মনে হচ্ছে উনি পরম মমতা আর আদরে হাত বোলাচ্ছেন আমার মাথায়। হঠাৎই খেয়াল হলো ওনার বলা কথাটা। উনি জানতেন আমি ভালো, মানে উনি কি জানতেন আমার সাথেই বিয়ে হবে? শুনশান নীরবতা বিরাজ করছে চারিদিকে। নিশ্চুপ প্রকৃতির মাঝে আমার কর্ণকুহরে পৌঁছাচ্ছে ওনার হৃদয়ের স্পন্দন। আমি অদ্ভুত এক ভালো লাগা অনুভব করছি, যেন পিপাসিত হৃদয়ের তৃষ্ণা মিটেছে আমার। এটা কেমন ভালো লাগা যা আমাকে ভীষণ তৃপ্তি দিচ্ছে। রোশন স্যার ঘুমিয়ে পড়েছেন, কপালে এক হাত ঠেকানো। আমি ওনার চোখ থেকে চশমাটা খুলে রেখে দিলাম। উনি কি কিছুক্ষণ আগেও চশমা পরেছিলেন? কিছুক্ষণ তাকিয়ে রইলাম মানুষটার দিকে। ঘুম নেই আমার দু চোখের পাতায়। ছোঁয়া কুমিল্লা গিয়েছে ওর মামাতো বোনের বিয়েতে। এই মুহূর্তে ছোঁয়াকে কিভাবে সবটা জানাবো? ফোনে এসব বললেও বিশ্বাস করবে না। ছোঁয়া আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ওর জীবনটা এভাবে নষ্ট হোক সেটা আমি কখনোই চাইবো না। রোশন স্যারের মা আরেকটা সমস্যা। আমি তাকিয়ে আছি রোশন স্যারের দিকে। এই মানুষটা কষ্ট পেলে আমি কিছুতেই সেটা সহ্য করতে পারবো না। ওনার মায়ের ব্যাপারে যদি এইভাবে সবটা জানিয়ে দেই তাহলে উনি বিশ্বাস করতেও পারেন, আবার নাও করতে পারেন। তাছাড়া মাত্র 2 দিন আমার ও বাড়িতে বিয়ে হয়েছে। এখনই এত বেশি বাড়াবাড়ি করা উচিত হবে না। কোনো কিছুই গরম গরম খাওয়া উচিত হবে না। আমার কথা কেউ এখন মেনে নেবে না। উল্টা আমাকে ও বাড়ি ছেড়ে চলে আসতেও হতে পারে। অবশেষে তরি একা হয়ে যাবে। আরও বেশি কষ্ট নেমে আসবে তরির জীবনে। আমি বেশি বাড়াবাড়ি করলে রোশন স্যার আমাকে নিয়ে আলাদা বাসায়ও উঠতে পারেন। যদি রোশন স্যার আমার কথা বিশ্বাস করেও নেয় তাহলেও কষ্ট পাবেন। মায়ের থেকে সম্মানীয় আর ভালোবাসার মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না। সেই মায়ের সম্পর্কে খারাপ ধারণা কোনো সন্তানই সহ্য করতে পারে না। আমি তরির ভালোই চাই, কিন্তু একজন মাকে তার সন্তান থেকে আলাদা করতে চাই না। তরিকে ভালো প্রমাণ করতে আমি খারাপ হব। আমি অনিচ্ছায় খারাপ ব্যবহার করব, যাতে অন্তত বুঝতে পারেন উনি যাকে অবহেলা করেন সেই ওনাকে ভালোবাসেন। তাছাড়া তরির জন্য ভিন্ন কিছু ভাবতে হবে। তরিকে স্বাবলম্বী করে তুলতে হবে। লেখাপড়া না শিখেও তো মানুষ কতভাবে স্বাবলম্বী হতে পারে। বাংলায় একটা প্রচলিত কথা আছে, টাকা দেখলে কাঠের পুতুলও হাঁ করে। কথাটা মিথ্যা না। আজ টাকা থাকলে ওশানো তরির জন্য পাগল থাকতো। তরিকে আমি লেখাপড়া শেখাবো। কেটে গিয়েছে 15 দিন। ছোঁয়া কুমিল্লা ছেড়ে চলে এসেছে। আমাদের সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ ডেট দিয়েছে। কাল সকাল হলেই আমাকে কলেজ যেতে হবে। ছোঁয়ার সাথে অনেক কথা আছে আমার।